দেশ বিদেশে ঘটে যাওয়া যে সাম্প্রতিক ঘটনাগুলো রয়েছে সেগুলো নিয়েই দেশ টিভি নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যায় স্বাগত সবাইকে। দর্শক, আজকের আয়োজনে আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ। আপনারা জানেন আজকে ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল ডারউইনের মাটিতে, অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার মতো টেস্ট জয় করেছে এবং ক্রিকেটাররা একটা দল হিসেবে দুর্দান্ত পারফর্ম করেছে। তারপরে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে ক্রিকেট বোর্ডের সভাপতি, যুব ক্রীড়া প্রতিমন্ত্রী সবাই কিন্তু সংবর্ধনায় ভাসাচ্ছে ফুটবলারদের। অবশ্যই অনেক বড় একটা অর্জন। ক্রিকেটাররাও উদযাপন করছে আজকের এই দিনে, চতুর্থ দিনে, বলতে গেলে 1.5 দিন আগেই একটা টেস্ট নিজেদের করে নেওয়া, তার উপর তা আবার অস্ট্রেলিয়ার মাটিতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে, নিঃসন্দেহে দারুণ অর্জন। তাই আজকে আমরা আলোচনা করব অস্ট্রেলিয়ায় টাইগারদের গর্জন নিয়ে। আজকের আমাদের স্টুডিওতে আজকের আয়োজনে এই বিষয়ে কথা বলার জন্য আছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার এবং একই সাথে বর্তমানে কোচের দায়িত্ব পালন করছেন তুষার ইমরান। অবশ্যই লঙ্গার ভার্সনে মানে তুষার ইমরান আজকের দিনটা মনে হয় সবচেয়ে বেশি খুশি। একজন লঙ্গার ভার্সন ক্রিকেটার হিসেবে অ্যাটলিস্ট তিনিও এইরকম একটা দিন দেখার অপেক্ষা ছিলেন। তার মতামত আমরা শুনবো। আর তার সাথে আমাদের সাথে আজকে স্টুডিওতে আছেন আমার সহকর্মী ফয়সাল তিতুমির, যিনি কিনা ক্রিকেট নিয়ে অনেক কথা বলে থাকেন এবং এই ম্যাচের আগেও হয়তোবা তিনি কিছু প্রেডিকশন করেছিলেন এবং এই ম্যাচের পরে তার প্রেডিকশন কতটা মিলেছে সেটাই কিন্তু আমরা জানার চেষ্টা করবো। আপনার দুজনকেই স্বাগত আমাদের স্টুডিওতে। আমি শুরুতেই চলে যেতে চাই যে শুরুতে একটু ড্রেস কোড নিয়ে বলতে চাই। আমার দুজন অতিথি তারা কালো পোশাক পরে রয়েছে, আমিও কালো পোশাক পরে রয়েছি, দেখে মনে হচ্ছে আমরা আসলে অস্ট্রেলিয়ার সমর্থন করছিলাম। মানে বিষয়টা কি এরকম যে আজকে অস্ট্রেলিয়ার শোকের দিন কিন্তু আমরা সবাই কালো পড়লাম একেবারে কাকতালীয় ভাবে। মানে বিষয়টা কি হলো, অস্ট্রেলিয়ার শোক কতটুকু আপনাকে অনুভব করালো তুষার ইমরান? না, আসলে ড্রেস কোডের সাথে অস্ট্রেলিয়ার শোকের কোনো দেখতে পাচ্ছি না আমি। বাট কংগ্রাচুলেশন এট ফার্স্ট বাংলাদেশ টিমকে, যে অসাধারণ ক্রিকেট খেলছে। আমার কাছে যেটা মনে হয় টেস্ট ক্রিকেটে আপনার ডমিনেট করে ম্যাচ জেতা আমি খুব কমই দেখেছি, এবং বাংলাদেশ 4টা দিন যে ডমিনেট করেছে আমার কাছে মনে হয় রেজাল্টটা হাতে নাতেই পেয়েছে। কেউই কিন্তু আশা করিনি এট ফার্স্ট। আমি যদি শুরু থেকে বলি, আপনার আমরা প্র্যাকটিস ম্যাচে 2.5 দিনে ম্যাচ হেরেছি, সেকেন্ড ইনিংসে 54 রানে আউট হয়েছি, আবার একটা অখ্যাত দলের কাছে, মানে অখ্যাত একটা 11 এর কাছে। ডেফিনেটলি। তারপরে যে এইভাবে আমরা কামব্যাক করব কেউ কল্পনাও করতে পারিনি। আমার কাছে যেটা মনে হচ্ছে অসাধারণ পারফরমেন্স, মানে বোলিং থেকে শুরু করে ব্যাটিং, ফিল্ডিং, যার যার ডিপার্টমেন্ট আছে সে সেই জায়গা থেকে কাজে লাগিয়েছে। আমার কাছে যেটা মনে হয় স্পেশালি থ্যাঙ্কস হাসান মাহমুদ, পেস বোলিং ইউনিট যেটা আছে, 3জন পেস বোলার খেলিয়েছে। আমার কাছে যেটা মনে হয় ফার্স্ট ইনিংসে অসাধারণ বোলিং করেছে, এবং ফার্স্ট ইনিংসে আমরা যদি 400-র উপরে রান না করতাম তাহলে কি হতো, ধরেন তানজিদ তামিমের ওই ক্যাচটা যদি ধরে ফেলতো তাহলে হয়তো বা আমরা এত রান নাও করতে পারতাম। দেন শান্ত, মমিনুল অসাধারণ ব্যাটিং করেছে। এন্ড অফ দ্য ডে আপনার মিরাজ যদি ওই 65 রান না করতো, সেটা নিয়েও আজকে কিন্তু অনেক কথা হয়েছে যে মিরাজের ওই কন্ট্রিবিউশনটা অনেক কাজে লেগেছে। আর যদি হৃদয়ে না থাকতো, যেটা কিনা তিনি বলছিলেন স্লিপসের জন্য, ওটা তো স্লিপসের জন্য বলেছিলেন। সবাই আসলে আমার কাছে মনে হয় এই টেস্ট ম্যাচ কন্ট্রিবিউট করেছে, ম্যাচ জেতার পিছনে সবারই অবদান আছে। আজকের এই দিনটা দেখার জন্য তুষার ইমরান, তিনি মানে তার অপেক্ষা, এই অধীর অপেক্ষাটা কত দিনের ছিল এবং এই আজকের দিনে সেই অপেক্ষাটা ফুরালো কিনা? কারণ আপনারা সব সময় এই দিনটা দেখতে চেয়েছিলেন সাদা পোশাক কিংবা লঙ্গার ভার্সন বনেদি ক্রিকেটে বাংলাদেশ একসময় এইভাবেই খেলবে, ফেভারিটের মতো বড় বড় দলকে চমকে দিবে, পুরো পৃথিবীকে চমকে দিবে। সেই দিনটা আজকে কিনা? না, অবভিয়াসলি আমরা দেশের মাঠে অনেক টেস্ট ম্যাচ জিতেছি, অস্ট্রেলিয়াকে হারিয়েছি, সবাইকেই কম বেশি হারিয়েছে। আমার কাছে যেটা মনে হচ্ছে 2 দিন আগেও কিন্তু আপনার 1 মান্থ এগো আমরা জিম্বাবুয়ে গিয়ে টেস্ট হেরেছি, অনেক কথাবার্তা হয়েছে, এবং আজকে যে টেস্ট ম্যাচটা জিতেছি আসলে অনেক দিনের ফল। আমার কাছে যেটা মনে হয়েছে এইভাবে কামব্যাক করা আমি খুব কম টিমকেই দেখেছি আর কি। প্র্যাকটিস ম্যাচে এইভাবে হারার পরে অনেকে সমালোচনা করেছে হয়তো বা এই টেস্ট ম্যাচ 2.5 দিনেও শেষ হতে পারে, বাট উই প্লেড রিয়েলি ওয়েল। আমার কাছে যেটা মনে হয় যে অসাধারণ ক্রিকেট খেলেছে, এবং এইভাবে যদি খেলতে থাকে আমার কাছে মনে হয় টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে খুব বেশি দূরে নেই, আমরা 1-2-3-এর ভিতরে থাকতে পারবো। অবশ্যই আমি একটু ফয়সাল তিতুমের কাছে যেতে চাই। ফয়সাল তিতুমের ফিফা বিশ্বকাপ থেকে এই সিরিজে আসা, মানে এমন একটা ট্রানজিশন পিরিয়ড, আমাদের অনেকেরই কিন্তু কিছুটা নেগেটিভ ধারণা ছিল, অনেকে অনেক রকম মানে বলতে গেলে খুব বেশি আশা রাখেনি। আপনার প্রেডিকশনটা কি ছিল, সেটা কতটুকু মিলেছে, কতটুকু অবাক হয়েছেন? রাইট। সো
ম্যাচের আগের যে প্রেডিকশনে কখনোই এইটা আসলে আমি জানি না, তুষার ভাইকেও আমি এই প্রশ্নটা করবো যে তিনি এরকম ভাবতে পেরেছিলেন কিনা যে বাংলাদেশ এরকম ডমিনেট করে ম্যাচটা জিতবে। আমি সত্যি কথা বলি, ভাবতে পারি নাই, বাট ইট হ্যাপেন। কিন্তু অফকোর্স ফার্স্ট ডে খেলা দেখার পরই, ফার্স্ট ডে পরে মনে হয়েছিল ওকে বোলারদের কাছ থেকে এটা এক্সপেক্টেড ছিল আমাদের পেসাররা ভালো করবে, টেনশন ছিল ব্যাটারদের নিয়ে। এবং সেকেন্ড ডেতে ব্যাটসম্যানরা যে পারফরমেন্স করলো, দেন উই থট ওকে উই আর ইন দ্য ড্রাইভিং সিট নাও, সো এইটাকে আমাদের ক্যারি ফরওয়ার্ড করতে হবে। এবং বাংলাদেশ প্রত্যেক সেশন বাই সেশন, ডে বাই ডে যে এটাকে এভাবে ক্যারি ফরওয়ার্ড করবে, সেইটা আসলে আজকে ধরেন ম্যাচ জয়ের পরও বিশ্বাস হতে, মানে হজম হতে একটু সময় লাগছে, বিকজ এইটা আমার সঙ্গে আমরা অভ্যস্ত না। আমাদের ক্রিকেটের ধরুন আমরা বছরের পর বছর যারা ক্রিকেটটা ফলো করছি, হার্ট ব্রেক, হতাশা, ক্ষোভ দলটার প্রতি, এখন তো আবার ট্রলিং মিম হচ্ছে। আপনি ফুটবলের কথা বললেন, বাংলাদেশ দলের দেখবেন ওই জিম্বাবুয়ে সিরিজের একটা ছবি আছে, তারা ফুটবল ম্যাচ দেখছে এবং এরপর ম্যাচটা হেরে গেছে, সেটা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে। সো এর মধ্য দিয়ে যখন বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে, যারা টেস্ট ক্রিকেটার নাম্বার 1, তাদেরকে হারায়, যে কাজটা আজ পর্যন্ত শ্রীলঙ্কা করতে পারেনি এশিয়া থেকে। এশিয়ার মধ্যে সবার আগে বাংলাদেশ সবচেয়ে কম সময়ে করলো, মাত্র 3 নম্বর টেস্ট খেলতে নেমে অস্ট্রেলিয়া হারিয়ে দিল, ইন্ডিয়ার লেগেছে 12টা টেস্ট। সো এগুলো একটা অসাধারণ সব ব্যাপার ঘটে গেছে। সো এটা একটু মানে হয় না, কিছু জিনিস অবিশ্বাস্য মনে হয়, এটাও আসলে অবিশ্বাস্য। আচ্ছা, আপনার মধ্যে এরকম কাজ করেছে কিনা? অনেক সময় দেখা যায় আমরা নিউজ রুমে যখন আলোচনা করি, আপনিও যেহেতু গণমাধ্যমে আছেন, প্রথম দিনের পারফরমেন্সের পর ভাই দেখেন সেকেন্ড ডেতে কি হয়, একটা ভয় তো কাজ করে না, দেখা গেল যে একসাথে তাসের ঘরের মতো পুরো উইকেট পড়ে যাবে। আবার হচ্ছে যে যখন সেকেন্ড ডে, না ভাই থার্ড ডেতে কিন্তু অস্ট্রেলিয়া খেলা ঘুরে যেতে পারে, এরকম কোনো কিছু হয়েছে কিনা? স্পেশালি আমি যেটা বললাম যে ফার্স্ট ডেতে যখন আমাদের পেসাররা অস্ট্রেলিয়াকে এইভাবে দ্রুত অল আউট করে দিল, তখন আমি ধরে নিয়েছি অলরাইট, প্যাট কামিন্স, হ্যাজেলউড, স্টার্কদের খেলতে হবে আমাদের ব্যাটারদের। এবং আমি আমাদের টপ অর্ডার নিয়ে আমি খুব বেশি আশাবাদী ছিলাম না, বাট সেখানে তাদেরকে সামলে এত চমৎকারভাবে আমাদের টপ অর্ডার পারফর্ম করবে, মিডল অর্ডার এবং লেট মিডল অর্ডারে মিরাজ। সো সেইটা আসলে একেবারে মানে আমাদের জন্য অনেক বেশি ওভারওয়েলমিং একটা ব্যাপার ছিল। তো এইটা আলটিমেটলি এখন মনে হয় এটা আমাদের নিউ রিয়ালিটি। বাংলাদেশ এখন টেস্ট ক্রিকেটে আমরা যদি দেখি রিসেন্ট সিরিজ এগেন্স্ট পাকিস্তান, নিউজিল্যান্ড, হ্যাঁ জিম্বাবুয়ের সঙ্গে একটা টেস্ট খারাপ যেতে পারে যে কোনো দলের, বাট আমার মনে হয় যে বাংলাদেশের এইটাই এখন অ্যাকচুয়াল পারফরমেন্স হওয়া উচিত এবং এইটাকে ফরওয়ার্ড করতে হবে আমাদের নেক্সট টেস্টে, যে তখন আসলে ওই মেসেজটা আরেকটু ক্লিয়ার হবে সবার কাছে যে এটা আসলে ফ্লুক না, বা এটা একটা অ্যাক্সিডেন্টালি বাংলাদেশ ভালো করেনি। বাংলাদেশ এখন ভালো দল, বড় দল। ভাইয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা বলেন, এখন কিন্তু আমরা 4 নম্বরে আছি অলরেডি, ভাইয়া বলছিলেন 1, 2, 3, আমার মনে হয় সেটাও খুব পসিবল, হয়তো বা খুব শীঘ্রই। আর আমাদের পোশাকের কথা একটু না বললেই না, আমার মনে হয় এই শোকটা তাদের জন্য। আমরা ওই ক্লিপগুলো দেখেছি, একজন অস্ট্রেলিয়ান কন্টেন্ট ক্রিয়েটরের ক্লিপটাই বেশি সামনে এসেছে, বলছে হু ইজ দিস বাংলাদেশ, আই ডোন্ট ওয়ান্ট টু নো, মানে সে তাদেরকে কোনো পাত্তাই দিচ্ছিল না। এরকম কথা শোনা গেছে, 2 দিনের টেস্ট হেরে যাবে, ফ্রাইডে থেকে তারা হলিডে কাটাবে। সো এই শোকটা আসলে তাদের জন্য, ইনক্লুডিং আস, যারা আমরা বাংলাদেশ এই দলটার উপর হয়তো বা ঠিকঠাক মতো বিশ্বাস রাখতে পারিনি, যারা কিনা কিনে বানিয়ে দিয়েছিলাম বাংলাদেশ। ইনফ্যাক্ট নাজমুল হোসেন শান্ত কিন্তু প্রথম দিনে বলেছিলেন যে তার টার্গেট টেস্টটা 5 দিনে খেলা, জয়ের কথা তিনি বলেননি, বিকজ দ্যাটস দ্য রিয়েলিটি। এবং আপনি তার মানে দলটার কিন্তু প্ল্যানিং ছিল সেশন বাই সেশন, ডে বাই ডে তারা কিভাবে, যেটা হাসান মাহমুদ আজকে ম্যাচ শেষে বলেছেন যে তারা প্ল্যানিং করেছেন, প্রত্যেকটা ব্যাটসম্যানকে নিয়ে ইন্ডিভিজুয়াল স্টাডি করেছেন এবং সেটাকে তারা এক্সিকিউট করেছেন মাঠে। সো তারা ওই প্রিপারেশনটা নিয়েছেন, কিন্তু কথার বড়াই বেশি করেননি। শান্ত যাওয়ার আগেও প্রেস কনফারেন্সে খুবই হালকা মেজাজে ছিলেন, ওখানে গিয়েও তিনি এই কথাই বলেছেন আমরা 5 দিন ধরে খেলবো। বাট দে নিউ, মানে তার দল ভেতরে ভেতরে ঠিক ছিল, প্রতিজ্ঞা ছিল যে আমরা জিতবো, এবং সেটা তারা করেছে। সো কনগ্রাচুলেশন এন্ড হ্যাটস অফ। অবশ্যই তুষার ভাই, মানে যেটা ফয়সাল তিতুমির বলছিলেন, আমাদের এই যে স্নায়ুর যে চাপটা সামলানোর একটা অভাব থাকে সবসময়, স্নায়ুর চাপটা সামলানোর অবশেষে মনে হচ্ছে কি যে আমরা আস্তে আস্তে ওই পর্যায়ে যাচ্ছি, ম্যাচের আগে এবং ম্যাচের পরে নিজের স্নায়ুকে নিয়ন্ত্রণ করে রাখাটা, সেটা হচ্ছে কিনা? যেমন দেখেন ক্যাপ্টেন ম্যাচের পরে তিনি অনেকটা সেন্সিবল ওয়েতেই বললেন, খুব সামলে বললেন যে না, আমার পুরো টিম ম্যান অফ দ্য ম্যাচ, পুরো টিমটাই ম্যাচ সেরা। মানে আমরা কি আস্তে আস্তে আমাদের স্নায়ুটাকে নিয়ন্ত্রণ করতে শিখছি, এবং এটাই কি আমাদের জন্য একটা সিগন্যাল কিনা যে আমরা আস্তে আস্তে সেই পথে যাচ্ছি? অবভিয়াসলি আপনার 11 জন প্লেয়ার খেলে মাঠের ভিতরে, বাকি বাইরে 4 জন বসে থাকে, সবারই কিন্তু অবদান আছে। এবং এই পর্যন্ত আসার পিছনে সবারই কম বেশি পারফরমেন্স কাউন্ট হয়। আমার কাছে যেটা মনে হয় যে সিনিয়র ক্রিকেটার, জুনিয়র ক্রিকেটার বলে এখানে কোনো কথা নাই। আপনি যেটা বলতেছেন আমরা সিনিয়র চাপটা নিতে পারি কিনা, ওইদিকে যাচ্ছি কিনা, আসলে এই টিমটা কিন্তু অনেক দিন ধরে খেলছে। আমার কাছে এটা মনে হয় যে সাদমান কিন্তু অনেক দিন ধরে ওপেনিং করছে, তার 30-35টা টেস্ট ম্যাচ হয়ে গিয়েছে। আমার কাছে যেটা মনে হয় তামিম নিউ কামার, সেও কিন্তু প্রুভ করে ফেললো যে না, টেস্টে তারও মানে অনেক প্রয়োজন। আমার কাছে যেটা মনে হয় শান্ত অনেক দিন ধরে খেলছে, মুশফিকুর রহিম 20 বছর হয়ে গেছে এই লেভেলে ক্রিকেট খেলা। তারপরে আপনার মিরাজ, মমিনুল তো অনেক দিন ধরে, লিটন দাস। সো এই টিমটার পরে আসলে এখন বিশ্বাস কিন্তু আস্তে আস্তে জন্মাবে, আমার কাছে যেটা মনে হয়। এবং এই টিমটা যদি কন্টিনিউস করে আরও 3-4-5 বছর, তাহলে আমার
খুব বেশি দিন লাগবে না আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপ হয়তো বা চ্যাম্পিয়নও হতে পারি, বাট দেশের বাইরে গিয়ে আমাদেরকে ডেফিনেটলি ভালো ক্রিকেট খেলতে হবে, যেটা এই ম্যাচটাই করে দেখালাম। আমাদের সামনে আরও একটা ম্যাচ আছে। শান্ত প্রেস কনফারেন্সে যেটা বললো যে না আমরা 5 দিন ধরে সব মানে খেলার চেষ্টাটা করেছিলাম, ডেফিনেটলি সবাই কিন্তু প্রত্যাশা করেছিল, আশা করেছিল যে না আমরা যেন 5 দিন অ্যাটলিস্ট উইকেটে থাকতে পারি, 5 দিন যেন টেস্ট ম্যাচটা গড়াই। কেউই কিন্তু কল্পনাও করতে পারিনি যে না আমরা এই টেস্ট ম্যাচ এইভাবে ডমিনেট করে জিতবো। সো নেক্সট ম্যাচটা নিয়ে চিন্তা ভাবনা করা উচিত যে না নেক্সট ম্যাচটা যদি আমরা ওখানে না জিতি ড্র করতে পারি অ্যাটলিস্ট, বাট ডেফিনেটলি 5 দিন যদি আগে যেতে পারে আমার জন্য মানে সবার জন্য সব ক্রিকেটার জন্য খুবই ভালো। বাট 5 দিন যদি নাও যেতে পারে, যদি দেখেন অস্ট্রেলিয়ার টিম এখন কিন্তু আপনার এই টিমটা হয়তো বা পরিবর্তন করতেও পারে, যে না ওরা হয়তো বা হালকাভাবে নিয়েছিল আমাদেরকে, যেটা মনে হয় কামিন্স কিন্তু একটা কথা বলেছিল যে আমাদের সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না, বাট এই টিমটা কিন্তু লাস্ট 5 বছর ধরে খেলে আসছে, তার মানে হয়তো বা তারা হোমওয়ার্কটা ওইভাবে করেনি, আমার কাছে সেটা মনে হয়। বিকজ ফার্স্ট হচ্ছে 3 ডে ম্যাচটা যখন হারলাম তখন হয়তো বা লাইটলি নিয়েছিল, বাট উই প্রুভ যে না আমরা ডে বাই ডে বেটার ক্রিকেট খেলছি, এবং ধারাবাহিকতাটা যদি থাকে তাহলে আমরা হয়তো বা আরও ভালো কিছু করতে পারবো। অবশ্যই। এইখানে একটা প্রশ্ন, আমরা বলছি বাংলাদেশের জন্য সবই রাইট ছিল, হোয়াট ওয়াজ রং উইথ অস্ট্রেলিয়া? এটা কি ওই যে ওইটাই হোমওয়ার্কের অভাব, নাকি তারা একটু অ্যারোগেন্স দেখাতে চেয়েছিল? কারণ এখানে যারা খেলছে আমরা জানি যে তারা অনেক দিন ধরে খেলছে, এই সেট আপটা অনেক দিন ধরে রয়েছে। তো আচ্ছা ঠিক আছে, সেট আপটা এতদিন ধরে রয়েছে, তাহলে তারা আমাদের সম্পর্কে কেন এই হোমওয়ার্কটা করলো না, যেখানে আমরা জানি যে অস্ট্রেলিয়া এমন একটা দল তারা খুব ভালো প্রিপারেশন নিয়ে নামে, তারপরেও কেন এই জিনিসটা হলো? ওই যে বললো না যে প্রেস কনফারেন্সে এসে যে না বাংলাদেশ টিম সম্বন্ধে কোনো আইডিয়া নেই, ডেফিনেটলি তারা হালকাভাবে নিয়েছে। আর রিকি পন্টিং কিন্তু একটা কথা মাঝে বলেই ফেলেছে আর কি, যে ওদের পাইপলাইনে হয়তো বা আমার কাছে যেটা মনে হয় যে পাইপলাইনে হয়তো বা অত কোয়ালিটি প্লেয়ার নাই, আমার কাছে যেটা মনে হয় ওসমান খাজা আউট মানে রিটায়ারমেন্টে যাওয়ার পরে দেখেন মিডিল অর্ডার সামাল দিতে তেমন কোনো প্লেয়ার আমি এখনো দেখছি না। হ্যাঁ, আমাদেরকে হালকাভাবে নেওয়ার এখন কিছু নাই, আমার কাছে যেটা মনে হয় যদি আমরা কিনা সেকেন্ড টেস্ট ম্যাচ ভালো ক্রিকেট খেলি, দেখেন এখন কিন্তু ওরা আমাদেরকে কাউন্ট করবে যে না বাংলাদেশ একটা টিম, বিকজ ক্রিকেট তো ব্যাট বলেরই খেলা, একটা ভালো বল অনেক কিছু মানে বলারের ফলে অনেক কিছু করা সম্ভব। ওইখানে যে বোলিংটা করেছে আমাদের স্পেশালি 3জন পেস বোলার অসাধারণ ফার্স্ট ইনিংসে। সো ব্যাটাররা যেভাবে ডমিনেট করেছে ওদের বলারকে, দেখেন 198 রান করার পরেও আমরা কেউ কল্পনা করছিলাম যে না এই উইকেটটা এরকমই থাকবে, হয়তোবা তারা হয়তোবা আমাদেরকে 100-150-র ভিতরে অল আউট করা সম্ভব হবে। এবং চ্যালেঞ্জটা আমার কাছে যেটা নিয়েছে, আমার কাছে যেটা মনে হয় যে টস উইন করার পরে তারা ব্যাটিংটা নেওয়াতে এইখানে একটু ডিফারেন্সটা তৈরি করে দিয়েছে আসলে। অবশ্যই আমরা আরো কথা বলবো আমাদের এই ঐতিহাসিক টেস্ট জয় দিয়ে। আমাদের একটু চলে যেতে হবে দর্শক, কিশোরগঞ্জে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন, ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিগত সম্মানী ভাতা বিতরণ সহ সরকারি বিভিন্ন কার্যক্রমের উদ্বোধন শেষে কিশোরগঞ্জে পুরাতন স্টেডিয়াম মাঠে জনসভায় ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা হয়তোবা কিছুক্ষণের মধ্যে আমরা সেখানে যাওয়ার চেষ্টা করব। আমরা কথা বলছিলাম টেস্ট জয় নিয়ে, টেস্ট জয়ের বিষয়ে আর একটু কথা বলতে চাই। আমরা এই যে আমরা হোমওয়ার্কের কথা বলছিলাম, আচ্ছা মাঠ নিয়ে কি একটু হোমওয়ার্ক করা দরকার ছিল না? ডারউইনের মাঠটা নিয়ে ফয়সাল কি তুমি? আমার মনে হয় ডারউইনের মাঠ নিয়ে হোমওয়ার্ক মানে অস্ট্রেলিয়া করেনি, হয়তো বাংলাদেশ করে ফেলেছে। না, বাংলাদেশের জন্য খুব অটোমেটিক্যালি হয়ে গেছে, বিকজ এই দলটার সঙ্গে যিনি আছেন হাবিবুল বাশার সুমন, দলের নির্বাচক, তিনি আমাদের 2003-এর ওই সিরিজে ছিলেন, ডারউইনে খেলেছিলেন, এবং তার সঙ্গে আমার মাঝখানে একবার ফোনে কথা হলো, তখন সুমন ভাই বললেন যে উইকেট কন্ডিশন আসলে অনেকটা সিমিলার, যদিও হিউজ চেঞ্জ হয়ে গেছে স্ট্রাকচারাল, কিন্তু ওখানে ড্রপ ইন পিচে তখনও খেলা হয়েছিল, এখনও ড্রপ ইন পিচে খেলা হচ্ছে, এবং একই সাথে এই কন্ডিশনটা অনেকটা আমাদের জন্য খুবই হেল্পফুল, অনেকটা যেন সিমিলার কন্ডিশনই মনে হয়। প্রচণ্ড গরম, যেটাতে অস্ট্রেলিয়ার বরং বেশি প্রবলেম হয়েছে বাংলাদেশের চেয়ে। তো সব মিলে সেদিক থেকে আমাদের জন্য সুবিধাই হয়েছে এই ভেন্যুটা। তবে নেক্সট ভেন্যুটা আসলে উই হ্যাভ নো আইডিয়া। ম্যাকাইতে খেলা প্রথমবার মানে এটা উদ্বোধন হবে। মজার ব্যাপার হচ্ছে 2003-এও কেয়ার্নসে সম্ভবত বাংলাদেশকে দিয়ে টেস্ট ভেন্যুর একটা ফার্স্ট ম্যাচ খেলেছিল সেবার, এবারও এখানে ফার্স্ট টেস্ট ম্যাচ খেলা হবে বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়া। সো এখন ওই কারণে এই আলোচনাটা হচ্ছে যে হয়তোবা দেখেন অস্ট্রেলিয়া এমন সময় বাংলাদেশকে টেস্ট খেলতে ডেকেছে যেটা নিয়ে আপনারা আলাপ করছিলেন। সো অ্যাটলিস্ট গত 12 মাস তারা টেস্ট ক্রিকেট খেলেনি, এটা তাদের বেসিক্যালি একটা প্রিপারেশন ফর দ্য নেক্সট সামার, যখন ধরেন তাদের লম্বার ক্রিকেট সূচি 10টা টেস্ট আছে তাদের এই টেস্ট সাইকেলে, যেখানে তারা ফাইনাল খেলার চিন্তা করছে অবভিয়াসলি,
এবং একই সাথে তারা আসলে অনেক কিছু টিউন ইন করে নিচ্ছে টু গেট মানে বেটার প্রিপারেশন এগেন্স্ট সাউথ আফ্রিকা এগেন্স্ট ইংল্যান্ডের সঙ্গে অ্যাশেজ তাদের হচ্ছে সবচেয়ে মাইন, এবং ভারতে তাদের 5টা টেস্ট সিরিজ আছে। সো তাদের কিন্তু মেইন ফোকাস এইগুলো, এবং এরা যখন যায় তখন কিন্তু আপনি এইসব ভেন্যুতে খেলা হয় না কখনোই, দেখবেন খেলা হবে পার্থে, ব্রিসবেনে, সিডনিতে, মেলবোর্নে। জি। সো বাংলাদেশের এখন বোধহয় সময় এসেছে যে অস্ট্রেলিয়া প্রথমত তাদের এখন রেগুলার বাংলাদেশকে ইনভাইট করবে, এবং পিক মেইন ভেন্যুগুলোতে হয়তো আমরা সামনের দিনগুলোতে না, এমনও তো খেলতে হতে পারে চাইবো। যে সেকেন্ড ম্যাচে আরো হিউমিলিয়েশন হলো, এরপর আর ডাকলোই না, বিষয়টা হচ্ছে এরকম। এটা যদি হয়ও, প্রথমত সেটা হবে বলে মানে মানে রিয়েলিস্টিক্যালি হয়তো মনে হচ্ছে না, কিন্তু যদি হয়ও, তারপরে এটা অস্ট্রেলিয়া ওরা খুবই স্পোর্টিং, ওরা খুবই স্পোর্টি মাইন্ডের, এবং ওরা এগুলো খুব হাইলি অ্যাপ্রিসিয়েট করে। দেখবেন যে সেখানকার অডিয়েন্সরা দাঁড়িয়ে বাংলাদেশকে স্ট্যান্ডিং ওভেশন দিচ্ছে, সাপোর্ট করবে তখন তারা। এবং ক্রিকেট অস্ট্রেলিয়াও তখন এটাকে আসলে অফকোর্স তাদের এরই মধ্যে এই টেস্ট হারে কিন্তু অলরেডি ক্রিকেট অস্ট্রেলিয়ায় শুরু হয়ে গেছে আলোচনা কাকে তারা সরাবে। অলরেডি next আমাদের test-এ যারা কি সহকর্মীরা change হবে। গিয়েছেন তারা আজকে সামাজিক মাধ্যমে হ্যাঁ। ওই ছবি দিচ্ছিলেন যে মাঠ হ্যাঁ, খালি, মাঠ প্রেস বক্স খালি। সো তাদের ভেতরে এখন প্রচুর সাবেকরা তো ধুয়ে দিচ্ছেন, তো এইগুলো তাদের সামলাতে হবে। বাট এট দ্য সেম টাইম কেউ যখন অপোনেন্ট ভালো করে তাকে তারা সেটা প্রাপ্য রেসপেক্টটা দিতে জানে, এবং আই হোপ যে বাংলাদেশ সেটা এরই মধ্যে আদায় করে নিয়েছে। সেকেন্ড টেস্টে সেটা আরেকটু বেটার আমাদের শো করতে হবে। আচ্ছা, আমি একটু মানে প্যাট কামিন্স কথা বলছিলেন, কথা বলেছেন, রিকি পন্টিং, স্টিভেন স্মিথও বলেছেন এই ম্যাচের পরেই তারা একটা কথা বলেছেন যে আমরা প্রথম দিনেই ম্যাচটা হেরে গিয়েছি। Exactly. এটা কি আসলে তাদের কোনো লুফলস ছিল নাকি বাংলাদেশেরই একটা স্ট্র্যাটেজি ছিল যে না, এত মেসি একটা আমরা প্র্যাকটিস ম্যাচ খেলে আসার পরে আমরা প্রথম আঘাতটা করব প্রথম দিনেই, এবং সেটা পেসারদের দিয়ে? এটা কি আসলে মানে ক্যাপ্টেনদের কোনো একটা মাস্টার ক্লাস ছিল কিনা? না, যখন বলাররা বল হাতে তুলে নিয়েছে তখন আমার কাছে মনে হয় যে ফার্স্ট ওভার থেকে এক্সিকিউশনটা বেশি ভালো হয়েছে। তিনজন বলার, পেস বলার নিয়ে খেলেছি আমরা, তিনজনই অ্যাকুরেট লাইন আর লেন্থে বোলিং করেছে। এবং শান্তর ক্যাপ্টেন্সির কথা বলতে হবে ভাই, উনি যেভাবে ঘুরিয়ে ফিরিয়ে বোলারদের ব্যবহার করেছেন, দ্যাট ওয়াজ টপ নচ। না, অবভিয়াসলি আপনার টেস্ট ম্যাচে ধরেন প্রথমে কেউ 5 ওভার করবে, হয়তো বা পরে তাসকিন কিংবা ইবাদত আসবে, এইভাবেই কিন্তু বোলিং করা। বাট দ্য ওয়ে উই আর বোলিং আমার কাছে যেটা মনে হচ্ছে অসাধারণ, এক্সিলেন্ট, গুড লাইন আর লেন্থ। এবং ফার্স্ট ইনিংসের প্রথম 1 ঘন্টা যেভাবে আমরা বোলিং করেছি, ট্রেভাস হেড বলেন, যে কোনো ব্যাটসম্যান যখন আসে স্ট্রাগল করছিল, কিন্তু এবং আমার কাছে মনে হচ্ছে যেটা বাংলাদেশ ক্রিকেটে আমরা সবসময় দেখতে চাইতাম, এটা এই সিরিজে দেখতে পেয়েছি, প্রত্যেকটা ব্যাটসম্যানকে ঘিরে ইন্ডিভিজুয়ালি প্ল্যান করা। যেমন ট্রাভিস হেডের বা স্মিথের কোন জায়গায় দুর্বলতা, তাকে যে বাউন্সার আউট করা সম্ভব হাসান মাহমুদ, সেটা নিশ্চিতভাবে অ্যানালিস্ট দেখিয়েছিলেন। হাসান মাহমুদ ওটা প্র্যাকটিস করেছেন এবং সেটা তিনি অ্যাপ্লাই করেছেন। সেম ট্রাভিস হেডের আউটটা হাসান মাহমুদের মানে ফার্স্ট 3টে বল তিনি ওভার দ্য উইকেট গেলেন, আউট সুইং করলেন, 4 নম্বর বলটা ইন সুইঙ্গার এবং রাউন্ড দ্য উইকেট আসলেন, বল ঢুকে গেল, ট্রাভিস হেড প্রিপেয়ারই ছিলেন, ভেবেছিলেন এটা একটা আউট সুইং হবে, ডিফেন্স করতে গেলেন, প্লে ডাউন হয়ে গেলেন। সো এক্সিলেন্ট এক্সিকিউশন, এবং সবাই আপনি দেখেন মিরাজও কিন্তু ট্র্যাপে ফেলে আউট করেছেন। সো এইটা হচ্ছে টেস্ট ক্রিকেটে আপনি দেখেন ইনভেস্ট করতে হবে একটা উইকেটের জন্য, 20-30 রান ইনভেস্ট করে উইকেট আদায় করতে হবে, এবং বাংলাদেশ সেটা করেছে এই টেস্টে। অবশ্যই, এবং একই সাথে লিটন দাস আর মানে নাজমুল হোসেন শান্ত, তাদের দুজনের যেই একটা আলাপ আলোচনার একটা আবহ ছিল, সেটাও কিন্তু দেখার মতো ছিল। মানে এরকম পুরো টিম একসাথে যে পারফর্ম করে, এই জিনিসটা আমাদের জন্য একটা নতুন বার্তা দেয় কিনা, যখন আমাদের সামনে একটা অনেক বড় একটা সম্ভাবনা রয়েছে এই পুরো মানে টেস্ট চ্যাম্পিয়নশিপটা ঘিরে। যে আমাদের সিনিয়রদের কিন্তু অনেক কথা হয়, ড্রেসিং রুমে নিজেদের মধ্যে আলোচনা হয় না, তারা একজন আরেকজনের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন না, কিন্তু সিনিয়ররা যখন মাঠে এরকম সবার মধ্যে যে জেলিংটা থাকে, এটা থাকলে আমাদের টিমের জন্য একটা নতুন বার্তা দেয় কিনা? না, অবভিয়াসলি দেখেন লিটনের এখানে কোনো কন্ট্রিবিউশন দেখছেন আপনি? ফার্স্ট মানে জিরো ব্যাটিং এ নাই, কিন্তু মাঠে যখন ফিল্ড সেটআপ বলেন, তারপর রিভিউ বলেন, বোলিং চেঞ্জ বলেন, সে কিন্তু শান্তকে বারে বারে শান্তর কাছে গিয়ে সেই পরামর্শটুকু দিয়েছে। এবং ওয়ান চেঞ্জে যখন হাসান মাহমুদকে আউটটা কাকে করেছে আমার খেয়াল নেই, হাসান মাহমুদ যখন ওয়ান চেঞ্জে এসে একটা উইকেট নিয়েছে, তখন কিন্তু শান্ত এবং লিটনের ভিতরে যে সেলিব্রেশনটা দেখলাম, যে না শান্ত লিটন নিয়ে আসতে বলেছে বোধহয়, শান্ত কিন্তু তাকে বোলিং এ নিয়ে এসেছে আমার কাছে যেটা মনে হচ্ছে লাঞ্চের আগে কিংবা টির আগে, এরকম একটা ফার্স্ট ইনিংসে নতুন বল নিল তখন হাসান মাহমুদ আসলে কুইক 2টো উইকেট তুলে নিয়েছিলেন তিনি ওই সময়টা। ফার্স্ট ইনিংসে আর কি, ফার্স্ট ইনিংসের কথা বলছি, মানে ডে 1 এ আর কি, যখন হাসান মাহমুদ টায়ার্ড হয়ে গেছে, তারপরেও একটা না 2টা ওভারের জন্য হাসান মাহমুদকে নিয়ে আসা, তখন কিন্তু লিটন তাকে পরামর্শ দিয়েছিল যে শান্তকে নিয়ে আসা হোক, শান্তকে বলা হয়েছিল যে হাসান মাহমুদকে নিয়ে আসা হোক, এখন হাসান মাহমুদ যদি কিছু করতে পারে, বিকজ হাসান মাহমুদের ওই অ্যাবিলিটি আছে বোথ সাইডে সুইং করানোর। এবং ব্যাটসম্যানরা কিন্তু এখানে মিস্টেকটা করেছে, হাসান মাহমুদ কোনটা ইনকাট করে কোনটা আউট সুইং করে, ইটস কোয়াইট ডিফিকাল্ট টু পিক। যে কোনো ব্যাটসম্যানের ক্ষেত্রে কিন্তু এটা পিক করা খুবই
আমার কাছে মনে হয় না যে এত তাড়াতাড়ি খুব পিক করা যায় আর কি। হয়তোবা নেক্সট ম্যাচে তারা অ্যানালিস্ট নিয়ে বসবে যে সে কোন দিকে থেকে বোলিং করলে ইনসুইং মারে, সে কোন জায়গা থেকে বোলিং করলে আউটসুইং মারে, এটা নিয়ে হয়তোবা তারা হয়তোবা বসবে। বাট সেই সময়টা কিন্তু হাসান মাহমুদ অসাধারণ বোলিং করেছে, সবার কথাই বলতে হয়। হাসান মাহমুদ মিরাজ যে সেকেন্ড ইনিংসে এত সুন্দর একটা স্পেল করে দিয়ে গেছে, ধরেন আপনি এখানে তো এই কন্ডিশনে আপনি ইচ্ছা করলেই তো হয়তোবা 4টে সিমার কিংবা 3টা সিমার একটা অলরাউন্ডার খেলাতে পারতেন, মিরাজ কিংবা তাইজুলকে অফ করতে পারতেন। সেটা কিন্তু টিম ম্যানেজমেন্ট করেনি। আমার কাছে যেটা মনে হয়েছে, 4জন স্পেশালিস্ট, 3জন সিমার, একজন লেফট আর্ম স্পিনার আর একজন অলরাউন্ডার, তাই না? এখানে তো একজন হয়তোবা ব্যাটার বেশি খেলাতে পারতাম বিকজ অফ টাফ কন্ডিশন। এই কন্ডিশনে হয়তোবা পেস বোলার যে কোনো কেউ ভালো করতে পারে, কিন্তু ব্যাটসম্যানরা তো স্ট্রাগল করে। অস্ট্রেলিয়া যেভাবে স্ট্রাগল করেছে আমরাও তো স্ট্রাগল করতে পারতাম, সেই কাজটা কিন্তু করিনি আমরা 4জনের পরে ডিপেন্ডেবল যে না একজন অলরাউন্ডার খেলবে মিরাজ। আমরা এখানে তো হয়তোবা মিরাজকে নিয়ে অনেক কথাবার্তা হয়েছেও এর আগেও হয়েছে, কিন্তু টেস্ট ক্রিকেটে মিরাজের অবদান কিন্তু অসাধারণ। ইভেন তাইজুলের অবদানও কিন্তু ইনফ্যাক্ট যদি অসাধারণ। মিরাজ প্র্যাকটিস ম্যাচেও সেঞ্চুরিটা না করতেন হয়তোবা তাকে নিয়ে আলোচনা বাট আরো কিন্তু বেশি থাকতো হতো। আর কি যে না, বিকজ রিসেন্টলি সে Yes, ক্যাপ্টেন্সি yes, থেকে মানে তাকে সরানো হয়েছে। তবে আপনি হাসান মাহমুদকে কথা বলছিলেন, হাসান মাহমুদ বোলিং না, আমার হাসান মাহমুদ ব্যাটিংটা নিয়েও কথা বলা দরকার। কোন মানে কি অসাধারণ দিনে ব্যাট করলে, আই ডিডন্ট নো যে হাসান মাহমুদ এত ভালো ব্যাট করতে পারেন। তুষার ভাই না অবভিয়াসলি আর কি যার যে দায়িত্ব আর কি, যে যখন ব্যাটিং এ গিয়েছে আমরা আর কি, আমার কাছে মনে হয়েছে সবাই চেষ্টা করেছে না উইকেটে টিকে থাকবো, বাজে বলটা পানিশ করবো। হয়তো বা হ্যাঁ লাকটাও একটু মানে ফেভারে ছিল পরে, এই জন্য হয়তো বা তামিমের ওই ইনিংসটা আমরা দেখতে পেরেছি আর কি, আমার কাছে যেটা মনে হয়েছে। বাট অস্ট্রেলিয়া যখন ফার্স্ট ইনিংস 198 তে অল আউট হলো, তখন দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় এরকম মিম ঘুরে বেড়াচ্ছিল যে পড়াশোনা করছে ওরা নাহিদ রানাকে নিয়ে। আমরা বলছিলাম না যে তাদের প্রিপারেশন মানে পরীক্ষা কমন আসেনি, কিন্তু আসছে হাসান মাহমুদ। আসছে সো দেখা যাবে সেকেন্ড টেস্টে শরীফুলের খুব ভালো খেলার সম্ভাবনা, বিকজ হি ইজ অলরেডি তিনি ফিট হয়ে গেছেন। যদি তিনি ঢুকে পড়েন বাংলাদেশের বোলিং আরেকটু বৈচিত্র্যময় হবে, বিকজ উইল গেট আ লেফট হ্যান্ডার। সো এইটা তখন আরেকটু অস্ট্রেলিয়াকে আরো বেশি ট্রাবলে ফেলতে পারে। সেক্ষেত্রে দেখা যাবে যে অস্ট্রেলিয়া যেমন এরই মধ্যে তারা চিন্তা করছে তাদের কি কি চেঞ্জ আসবে। ক্যামেরন গ্রিনে সেঞ্চুরি না করলে তাকে বাদ পড়তে হতো, ওয়েদারল্ডকে তারা আর মনে হয় না কন্টিনিউ করবে। সেখানে তাদের ধরেন যে স্কোয়াডের যে অপশন, সেখানে ধরুন আর আছে হচ্ছে স্কট বোলান, হয়তো হ্যাজেলউডের জায়গায় তিনি ঢুকে যাবেন। সো তারা এখন বেশি চিন্তা করছে চেঞ্জ নিয়ে। বাট বাংলাদেশের জন্য সমস্যাটা মধুর, সবাই আপনি উইনিং কম্বিনেশন আসলে সাধারণত ভাঙতে চাইবেন না বা চান না, কিন্তু এখন আমাদের হাতে যেহেতু বেটার অপশন যদি থাকে, যদি শরীফুল ফিট হয়ে যান, হয়তো সেখানে আমাদের পেস বোলিং কম্বিনেশন ভাঙতেও হতে পারে। অবশ্যই আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতি নিতে হবে। তবে বিরতি নেওয়ার আগে আরেকটা প্রশ্ন ছিল, আপনি যে চেঞ্জের কথা বললেন, আমি এটা যেহেতু আলোচনার মাধ্যমে চলে এসেছে প্রশ্নটা, আমাদের কি এই ইভেন্টটাই রাখা উচিত নাকি একটু মানে এই ইভেন্টটা একটু সাফল করা উচিত? এই যে শরীফুলের কথা হচ্ছিল, কিংবা অন্য কোনো চেঞ্জ কি আনা প্রয়োজন কিনা? না এটা টিম ম্যানেজমেন্টের উপরে ডিপেন্ড করে আসলে। কারোর ওয়ার্ক লোড যদি একটু বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে তাকে রেস্ট দিতে পারে, স্পেশালি পেস বোলারদের ক্ষেত্রে। বাট উইনিং কম্বিনেশনটা আমার কাছে যেটা মনে হয় যে রাখাটাই উচিত। এখানে যদি চেঞ্জ না করে তাহলে খুবই ভালো হয় আর কি। আর যেটা বললো যে কমন কোশ্চেন তো আসতেছে যে না এই 3জনই খেলতে পারে, হয়তো ম্যানেজমেন্ট যদি চিন্তা করে না আমরা শরীফুলকেও একটু দেখতে পারি সেকেন্ড টেস্টে। দেখাটা কতটা জরুরি শরীফুলকে? মানে যেহেতু আপনার দেখুন হাসান মাহমুদ নিজেকে প্রুফ করেছেন, সেক্ষেত্রে কি আসলে এটা দেখা জরুরি নাকি উইনিং কম্বিনেশনটা রাখা? সত্যি কথা বলতে কি এখন ডিপেন্ড করে উইকেটে কতটুকু গ্রাস আছে আর কি, যে নেক্সট যে ম্যাচটা যেখানে খেলবো আমরা সেখানে স্পিন সহায়ক উইকেট হবে কি না পেস সহায়ক উইকেট হবে। এখন আপনি যেটা বললাম না যে কোনো একজনকে হয়তো বা ব্রেক দিতে পারেন, বাট নট নেসেসারি যে আপনাকে 3টা সিমার থেকে একজনকে বেছে নিতে হবে। 2জন স্পিনার খেলতেছে, এর ভিতরে মিরাজ তাইজুল আছে। যদি টিম ম্যানেজমেন্ট মনে করে না যে আমাদের 4th সিমার নিয়ে খেলবো, সেক্ষেত্রে হয়তো বা শরীফুলের একটা চান্স থাকতে পারে। এখানে একটা প্রশ্ন এসে পড়ে যে নাজমুল হাসান শান্ত যেই কাজটি করে দেখিয়েছেন বিইং ক্যাপ্টেন, মনে কি হয় যে নাজমুল হাসান শান্তই দেশের টেস্ট ইতিহাসে মানে ওই যে এলিট ক্যাপ্টেনদের যে কাতারটা, সেই কাতারে ঢুকে গেলেন নাজমুল হাসান? আমাদের দেশের এলিট ক্যাপ্টেন নাকি আমাদের দেশের এলিট ক্যাপ্টেন, আমাদের দেশে যারা ক্যাপ্টেন হিসেবে সফল হয়েছেন পরিসংখ্যানে নাজমুল হোসেন শান্ত কিন্তু এখনো পর্যন্ত 9টা জয়, আমার কাছে যেটা মনে হচ্ছে সবচেয়ে বেশি। মুশফিকুর রহিম মনে হয় 7টা, তারপরে আছে তামিম সাকিব, হ্যাঁ এইভাবে আসছে আর কি। বাট নাজমুলের কেরিয়ার তো আরো অনেক বড় হবে আমার কাছে যেটা মনে হচ্ছে, আরো 4-5-7 বছর হয়তো বা টেস্ট ক্যাপ্টেন্সি করতে পারে যদি পারফরমেন্স খারাপ না হয়। সেক্ষেত্রে তো আরো সামনে
নাজমুল হোসেন শান্তর কাছ থেকে আমরা অনেক কিছু দেখতে পাবো। শুধু এইখানেই যদি স্টপ হয়ে যায় তাহলে তো চলবে না। আমার কাছে মনে হয় এই ছেলেটার ভিতরে অনেক ট্যালেন্ট আছে, অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে, ব্যাটার হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে টিমকে। তাকে নিয়ে আমরা ভবিষ্যতে হয়তো বা কোনো প্ল্যান করতে পারি আর কি, যে না 5-7 বছরের জন্য কন্টিনিউয়াসলি হয়তো বা তার হাতে ছেড়েও দিতে পারে টেস্ট, অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন হিসেবে। অবশ্যই। এবং একটা জিনিস কি যে আপনার মানে টেস্ট নিয়ে আমাদের মধ্যে অনেক ক্রিকেটার মধ্যে একটা ভুল ধারণা ছিল, মুমিনুল হক কিংবা মুশফিক তারা সবসময় টেস্টটাকে এত বেশি গুরুত্ব দেন। আমরা দেখেছি যে তারা লঙ্গার ভার্সন ক্রিকেটটা এত গুরুত্ব দেন। এই ম্যাচের ফলের পরে আমাদের ক্রিকেটারে কি আরেকটু লঙ্গার ভার্সনের প্রতি কি আরেকটু আগ্রহী হবেন কিনা, যে না আমরা এখন এই ফরম্যাটেও আমরা নিজেদেরকে প্রুভ করতে পারি? আগ্রহী হবেন অবভিয়াসলি, বাট আমাদের দেশে আসলে লঙ্গার ভার্সন ক্রিকেটের ওই স্ট্রাকচার, এটা তুষার ভাই আরও আমার মনে হয় আমার চেয়ে বেটার আনসার দিতে পারবে। মানে সেই লঙ্গার ভার্সন আসলে কতটা হেল্পফুল, কারণ হাসান মাহমুদের এই পারফরমেন্সের পেছনে কিন্তু আপনি অবদান দেখতে হবে যে কাউন্টি ক্রিকেটে খেলার। আমরা দেশ সন্ধ্যা একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম দেশ সন্ধ্যায়, সাথে আছে আমি কনক মাহমুদ। কথা বলছিলাম অস্ট্রেলিয়ার মাটিতে টাইগারদের গর্জন নিয়ে। আমাদের সাথে স্টুডিওতে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বর্তমানে কোচ তুষার ইমরান, আর আমাদের সাথে আছেন সহকর্মী এবং ক্রীড়া বিশ্লেষক ফয়সাল তিতুমির। আমরা কথা বলছিলাম বাংলাদেশের এই অর্জন নিয়ে, এবং এই অর্জনের মধ্যে আর একটা ব্যাপার, ওই যে বলছিলাম স্নায়ুর চাপ, আমরা প্রথম পার্টে বলছিলাম, এটা খুব মজার একটা ব্যাপার। মানে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলার খুব একটা বেশি সুযোগ পাই না, যে তুমি কিন্তু এখন বাংলাদেশে নেই। মানে যেটা হলো যে মিরাজকে বলা হলো তুমি কিন্তু এখন বাংলাদেশে নেই, কিন্তু সে বাংলাদেশে না থেকেও যেটা হলো এটা নিয়ে অনেক কথা হয়েছে। আমি দেখলাম ভারতীয় মিডিয়া এটা নিয়ে খুব বেশি আগ্রহের সহকারে তারা নিউজগুলো করেছে। তো জিনিসগুলো হচ্ছে যে এই যে এই হুমকি ধামকি যে জিনিসগুলো হচ্ছে, আগে আমাদের ক্রিকেটাররা কিন্তু অনেক সময় ওই যে বললাম স্নায়ুর চাপে মানে ভেসে যেত। এখন যে জিনিসটা হচ্ছে, আমরা কি স্লেজিংটা সামলাতে পারছি, নাকি বিষয়টা এরকম যে যারা 18 কোটি মানুষের স্লেজিং হজম করে অনলাইন অ্যান্ড অফলাইন, তাদের কাছে আসলে এই অস্ট্রেলিয়ার 11 জনের স্লেজিংটা কোনো ব্যাপার না? আমি দেখছিলাম একটা স্ট্যাটাস এরকমই ছিল, একজন দিয়েছিলেন সমর্থক, যে আরে আমরা ওরা তো 18 কোটি মানুষের স্লেজিং শোনে। বাট আমার মনে হয় যে এটা আসলে একটু আপনার ম্যাচিউর হওয়ার প্রমাণ। অ্যাট দ্য সেম টাইম আপনি যখন ভালো খেলতে থাকেন এবং অপোনেন্ট যখন আপনার ব্যাটে বলে বা ক্রিকেটের মাধ্যমে সেটা করতে পারছে না আপনাকে ডিফিট, তখন অক্রিকেটীয় আচরণ করে। মিচেল স্টার্কের আমার কাছে সেটাই মনে হয়েছে। হি ওয়াজ ভেরি ফ্রাস্ট্রেটেড, উইকেট পাচ্ছে না, সেটা মানতেই পারছে না মেহেদী হাসান মিরাজ এত রান করছে, তাকে খেলে দিচ্ছে। সো সে আসলে ফ্রাস্ট্রেশন থেকে এটা করেছে, এবং মেহেদী হাসান মিরাজ খুবই ম্যাচিউরলি সেটা হ্যান্ডেল করেছেন। হয়তো আগে হলে আমরা দেখতাম যে হয়তো তিনি, ইয়াস আপনি যেটা বলেন স্নায়ু চাপের কথা, অথবা ইমোশনাল হয়ে যাওয়ার কথা, একটু ক্যারিড আউট হয়ে যাওয়ার কথা, ওকে স্টার্ক আমাকে এটা বলছে আমি একটু স্টার্ককে এবার মেরে দেবো, সেরকম আমরা দেখিনি, হুইচ ইজ আ সাইন অফ যে আপনি এখন বড় দল হয়ে উঠছেন। সো সেটার আচরণ আসলে অন দ্য ফিল্ড, অফ দ্য ফিল্ড সব দিকেই রাখতে হয়। সো এইটা হচ্ছে ওইটা একটা বিষয়। আরেকটা দেখেন আপনি, তারা বাংলাদেশের সঙ্গে যেমন ট্রাভিস হেডের ঘটনাটা, তিনি আউট হলেন, হওয়ার পর তিনি নিজে স্টাম্প বেল্ট ঠিক করে দিচ্ছেন, এবং সেটা নিয়ে অস্ট্রেলিয়ান মিডিয়া ধুয়ে দিচ্ছে। সাবেকরা বলছেন যে দিস ইজ নট আ মানে অজি স্টাইল, কিন্তু ট্রাভিস হেডও ওটা আসলে অনেক রকম ফ্রাস্ট্রেশন থেকে এবং করেছেন। ট্রাভিস হেড অনেকটা এমন আচরণ করছিলেন যে আসলে তিনি যে আউট হয়েছেন এটা তিনি মেনে নিতে পারছেন না। স্লেজিং এর যে ব্যাপারটা আপনি বললেন, আমার মনে হয় যে অস্ট্রেলিয়া অবভিয়াসলি তারা স্লেজিং করে অভ্যস্ত, স্লেজিং এর জন্য তারা খুব বিখ্যাত, কিন্তু বাংলাদেশকে আসলে তারা সেভাবে হয়তো বা অতটা গুরুত্ব তারা মনে করেনি যে তাদেরকে স্লেজিং করতে হবে। কিন্তু এখন এই ম্যাচের পরে আমি শিওর নেক্সট ম্যাচে আমরা অস্ট্রেলিয়ার বডি ল্যাঙ্গুয়েজ আর একটু চেঞ্জ দেখবো। স্পেশালি দে উইল টার্গেট হাসান মাহমুদ, দে উইল টার্গেট তানজিদ তামিম, এবং এদের সঙ্গে তারা তখন হয়তো তাদের বডি ল্যাঙ্গুয়েজ আমরা সেটা দেখতে পারবো। সো ওইটা সামলানোর জন্য আমার মনে হয় বাংলাদেশ দল এখন ওই জায়গাটায় পৌঁছে গেছে। নার্ভের কথা যেটি বললেন, একটা বহু বছর আগে আমি সনদ জয়সুরের জন্য একটা ইন্টারভিউ করেছিলাম, তিনি তখন বলেছিলেন যে বাংলাদেশের মেইন সমস্যা হচ্ছে এইখানে স্নায়ু চাপ বা ব্রেন। সো আপনি ধরেন অনেক গুরুত্বপূর্ণ মোমেন্টে ম্যাচ হেরে যেতাম কেন, বিকজ অফ আমরা ওই টেনশন ওটা আমরা নিতে পারতাম না। কিন্তু এখনকার এই ম্যাচের পরে সেটা অন্তত মনে হয়, এবং বাংলাদেশ গত কয়েক বছরে আমি বলবো পারফরমেন্স ইজ গেটিং বেটার অ্যান্ড বেটার, এবং সেই দিকটা থেকেও আমরা আসলে বড় হয়ে উঠছি। অবশ্যই তুষার ভাই, মানে ওই যে বারবার প্রসঙ্গটা আসে, একসময় যখন আমাদের অনেক ক্যাপ্টেনও বলেছেন যে তারা আসলে মাঠে ড্রেসিং রুমে প্ল্যান করেন একরকম আর মাঠে গিয়ে হয় আরেক রকম। এই জিনিসটার থেকে মানে আমাদের বের হওয়ার দরকার ছিল। আমার কি মনে হয় একটা ম্যাচেই কি আমরা বুঝে যাবো যে এই জিনিসটা থেকে আমরা বেরোচ্ছি, নাকি আবার দেখা গেল যে আমরা ওভারওয়েলম না হয়ে আবার দেখা গেল পরের ম্যাচে আবার সেম জিনিসটাই হবে? না, আমি বললাম না, ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে, এবং দেশের বাইরে গিয়ে আমার কাছে যেটা মনে হয় যে না, ড্রেসিং রুমে যে আলাপটা হয় মাঠে গিয়ে সেটা এক্সিকিউশন করাটাই আমাদের
প্রথম কাজ হবে, আদারওয়াইজ কিন্তু টিম রেজাল্ট করবে না যেটা মনে হয়। 3জন বলারকে নেওয়া হয়েছে, 3জন বলার অসাধারণ বোলিং করেছে, বিকজ অফ তারা এই টেস্ট ক্রিকেটে হয় কি, আপনি যদি একটা জায়গায় বোলিং করতে থাকেন তাহলে কয়েক ডিফিকাল্ট হয় ব্যাটসম্যানের জন্য যে না কি করবে। সো এই কাজটা কিন্তু মাঠের ভিতরে করার দরকার। আপনি নেটে প্র্যাকটিস করলেন কিংবা হচ্ছে ড্রেসিং রুমে অনেক আলাপ মিটিং করলেন, সেটা যদি এক্সিকিউশন করতে না পারি, তাহলে এক্সিকিউট করতে না পারি মাঠের ভিতরে, তাহলে কোনো কিছুই হবে না আমার কাছে যেটা মনে হয়। এবং যার যার রেসপন্সিবিলিটি নিয়ে খেলার দরকার। এবং দেখেন যখন ব্যাটসম্যানরা গিয়েছি আমরা উইকেটে, অ্যাপার্ট ফ্রম তামিম, একটা লাইফ পাওয়ার পরে সে কিন্তু আবার ভালোভাবেই ম্যানেজ করতে পেরেছে, সামলে নিয়েছিলেন। হ্যাঁ সামলে নিয়েছে। এবং টেকনিক ওয়াইজ রিকি পন্টিংও একটা কথা বলছে, সুন্দর টেকনিক, টেস্ট ক্রিকেটের জন্য কিন্তু মানানসই টেকনিক। সাদমানের টেকনিকও ভালো। ওই আদার টিমের যে 2জন ব্যাটসম্যান আছে তাদের থেকে আমাদের কাছে মনে হয়েছে যে না আমাদের টেকনিক অনেক অনেক ভালো, যেটা হচ্ছে তামিম এবং সাদমান অ্যাজ ওপেনার হিসাবে তাদের কাজটা থাকে কিন্তু বলটা একটু পুরানো করে দেওয়ার। হ্যাঁ, ট্র্যাভিস হেড কিংবা আদার ব্যাটসম্যান কিন্তু সেটা করতে পারেনি। আমরা কিন্তু সাদমান হয়তো বা অত বড় ইনিংস খেলতে পারিনি, কিন্তু সে কাজটা করেছে, অনেকক্ষণ উইকেটে অকুপেট থেকেই রানটা করার চেষ্টা করেছে। আনলাকি সে রান করতে পারেনি ফার্স্ট ইনিংসে, বাট যে যখন গিয়েছে উইকেটে সবাই কিন্তু চেষ্টা করেছে না উইকেটে থাকবো এবং দেখা যাক এন্ড অফ দ্য ডে কি হয়। ফার্স্ট ডেতে আমরা যাওয়ার আগে একটা প্ল্যান করেছিল হয়তো বা যে না সেশন বাই সেশন, কিংবা তারপরে প্ল্যানটা এসেছে হয়তো বা সেশন বাই সেশন যদি উইন করতে পারি তাহলে ডেতে গিয়েছে। টেস্ট ক্রিকেটের কিন্তু এইভাবেই খেলতে হয়। সো আমরা কিন্তু ভালোই প্রুভ করেছি। এবং মাঠের ভিতরে যেটা বললেন যে এক্সিকিউট যদি না করতে পারতাম অ্যাজ এ ব্যাটার অ্যাজ এ বোলার, তাহলে কিন্তু হয়তো বা সিনারিওটা অন্যরকম হতে পারত। এই টেকনিকগুলো মানে কিভাবে অ্যাডপ্ট হচ্ছে? আগে যাদেরকে মানে বলে সমালোচনা করে অ্যাডপ্ট করানো যেত না, এটা কি প্লেয়ারের ইন্ডিভিজুয়াল যেই অ্যাবিলিটি তার উপরে হচ্ছে, নাকি এখানে কোচিং স্টাফদের কোনো কেরামতি আছে? ফিল সিমন্স এসে কোনো মানে, আমি এই কারণেই বলছি কারণ আপনি কিন্তু এখন বাংলাদেশের এইজ লেভেলের সাথে মোটামুটি যুক্ত হয়ে গিয়েছেন, আপনি চেঞ্জটা কোথায় দেখতে পেয়েছেন যে এই টেকনিকটা কিভাবে অ্যাডপ্ট হয়েছে? 2.5 দিনে যখন আপনার ওই প্র্যাকটিস ম্যাচ শেষ হয়ে যায়, ম্যাচটা হেরে যায়, আসলে তারপর থেকে এক্সপেকটেশন কি থাকে আপনার? জি। ডেফিনেটলি এখানে মনে হয় ক্রেডিট গোস টু অল দ্য কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্ট, তাদেরকে দেওয়া উচিত। বিকজ এইভাবে কামব্যাক করা আমি খুব কমই দেখেছি আর কি। কারণ 2.5 দিনের টেস্ট, 3 ডে ম্যাচ শেষ হয়ে গিয়েছে, তারপরে একটা লম্বা মিটিং হয়েছে, ডেফিনেটলি ওখানে কোনো আলাপ আলোচনা হয়েছে, ডেফিনেটলি তারপরে যে 2টা কিংবা 3টা দিন প্র্যাকটিস সেশন ছিল সেখানে হার্ড ট্রেনিং হয়েছে ডেফিনেটলি। তো সেখানে কিন্তু আসলে সবাইকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে না কিভাবে খেলতে হবে, কিভাবে উইকেট অকুপাইড করতে হবে, যার যার দায়িত্ব আছে সে সেখানে গিয়ে পালন করতে হবে, উইকেটের ভিতরে গিয়ে, মাঠের ভিতরে গিয়ে, এবং সেটাই করে দেখিয়েছে। অবশ্যই মানে হ্যাটস অফ টু দ্য প্লেয়ার্স যে তারা এটা বুঝতে পেরেছেন, তারা টেকনিকটা ওইভাবে অ্যাডপ্ট করতে পেরেছেন। আমরা আরেকটা বিরতি নিচ্ছি দেশ সন্ধ্যায়, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম দেশ সন্ধ্যায়। কথা বলছিলাম অস্ট্রেলিয়ায় বাংলাদেশের টাইগারদের গর্জন নিয়ে। আমাদের সাথে আছেন তুষার ইমরান, জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং কোচ, এবং সাথে আছেন ফয়সাল তিতুমির, সাংবাদিক, ক্রীড়া বিশ্লেষক এবং একই সাথে আমাদের সহকর্মী। আমরা কথা বলছিলাম বাংলাদেশের এই পরিবর্তন নিয়ে। তবে এর মধ্যে একটু জানতে চাই, আবারও তুষার ইমরানের কাছে যেতে চাই। এখন বাংলাদেশের অবস্থান চতুর্থ এই টেস্ট চ্যাম্পিয়নশিপে। এই অবস্থানটা ধরে রাখাটা কতটা কঠিন হবে বাংলাদেশের জন্য, কারণ সামনে আরো অনেকগুলো অ্যাসাইনমেন্ট আছে? না, ইট ওয়াজ চ্যালেঞ্জিং ফর আস, আমাদের জন্য। যেভাবে আমরা অস্ট্রেলিয়াকে বিট করেছি, আমার কাছে যেটা মনে হয় যে কয়টা ম্যাচ আছে অ্যাওয়েতে, স্পেশালি হোমে আমরা অ্যাডভান্টেজটা পাই। অ্যাওয়েতে গিয়ে ডেফিনেটলি আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে, আদারওয়াইজ কিন্তু কোনো উপায় নাই। বাট এটা সম্ভব, বিকজ এখন কিন্তু একটা টিম হয়ে আমার কাছে যেটা মনে হয় যে দাঁড়িয়েছে। ধরেন লাইক বলার, ওয়ার্ল্ড ক্লাস বলার আমাদের হাতে আছে, যে 5জন স্পেশালিস্ট বলার আছে, সে 5জনই কিন্তু স্পেশালিস্ট। পেস ইউনিটটা, স্পিনটাও কিন্তু অসাধারণ। তাইজুল, মিরাজ, বাইরে ব্যাকআপ প্লেয়ার হিসাবে অনেকেই আছে, নাইম আছে। সো ব্যাটারদেরকে একটা দায়িত্ব নিতে হবে আদার্স যে টিমগুলোর সাথে খেলা আছে চ্যাম্পিয়নশিপে। সো এখানে যদি মানে অ্যাওয়েতে গিয়ে যদি আমরা ব্যাটাররা ভালো করতে পারি, লাইক এই ফার্স্ট ইনিংসে 400-র উপরে রান করেছি, সো এরকমভাবে প্রতিটা ম্যাচে যদি আমরা 350-400 রান করতে পারি, তাহলে আমরা যে কোনো কিছু করা সম্ভব। এবং দেখবেন যে অ্যাওয়েতে আমরা আরও 4-5টা ম্যাচ জিততে পারি। অবশ্যই। ফয়সাল তিতুমির কি বলেন, মানে
চ্যালেঞ্জ তো আছে, সাফল্য তো পেয়েছি, কিন্তু সাফল্য ধরে রাখাটা আর সবচেয়ে বড় ব্যাপার। এমন না হয় যে সেকেন্ড ম্যাচেও আমরা এমনভাবে যাতে পারফরমেন্সটা না হয় যে পরে দেখা গেল যে সবাই অন্যভাবে কথা বলবে। তার থেকে বড় ব্যাপার হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপে চতুর্থ স্থান ধরে রাখাটা কতটা টাফ হবে আমাদের জন্য, অনেক tough হবে, যেখানে আমাদের obviously. নিচে ধরো যে ইন্ডিয়া আছে, ইংল্যান্ড আছে। অনেক টাফ হবে এবং এটা আসলে সিনারিও খুব দ্রুত চেঞ্জ হয়ে যেতে পারে, বিকজ এই মাসে আসলে প্রত্যেকটা দলই টেস্ট ম্যাচ খেলছে। ইন্ডিয়া শ্রীলঙ্কার সঙ্গে খেলছে, সামনে পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের টেস্ট আছে, সো চেঞ্জ হতে থাকবে। কিন্তু বাংলাদেশকে আসলে এখন অন্যদের দিকে না তাকিয়ে নিজেদের দিকেই তাকাইতে হবে। যে অস্ট্রেলিয়ার সঙ্গে আমরা ফার্স্ট টেস্ট জিতে গেলাম, যে পারফরমেন্সটা করছে আমার মনে হয় খুব বেশি কিছু করার দরকার নেই, জাস্ট এটারও রেপ্লিকেট যদি করতে পারে সেকেন্ড টেস্টে, সেম অ্যাপ্লিকেশন সেম প্ল্যানিং, তাহলে আমার মনে হয় যে উইকেট হয়তো বা একটু চেঞ্জ হবে এখানে। আমি এক্সপেক্ট করছি যে অস্ট্রেলিয়া স্বাভাবিকভাবে তাদের যেটা স্ট্রেংথের জায়গা একটু ঘাস রাখবে আর একটু পেস বোলিং সহায়ক উইকেট করবে। বাট সেটা হলে কিন্তু এখন বাংলাদেশের আমাদের যে বোলিং স্ট্রেংথ আমার মনে হয় সেটাতে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদেরও আসলে ট্রাবলে আমরা ফেলতে সক্ষম। তো সেই জায়গাটাই বরং স্পিনিং ট্র্যাক হলে অস্ট্রেলিয়ার জন্য বেশি বিপদ হয়ে যায় চতুর্থ পঞ্চম দিনে যদি উইকেট ভাঙা শুরু করে। সো ওইটা ঘিরে আসলে একটু প্ল্যানিংটা হওয়া উচিত, বাট একই সাথে বাংলাদেশকে আসলে বেসিকটা ঠিকঠাক করে যেতে হবে। আমার মনে হয় যে অস্ট্রেলিয়ার সঙ্গে এই চ্যালেঞ্জটা ছিল সবচেয়ে বড়। এর মধ্যে শান্ত বলেছেন দিস ইজ দ্য বিগেস্ট উইন ফর বাংলাদেশ, নো ডাউট। কিন্তু একই সাথে আমি যদি দেখি সাউথ আফ্রিকায় গিয়ে আমাদের খেলতে হবে টেস্ট, এই টেস্ট চ্যাম্পিয়নশিপে জোহান্সবার্গে, এবং সাউথ আফ্রিকা তারা রিসেন্টলি ধরুন টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে এবং তারাও খুব ভালোভাবেই ফাইনাল খেলার দিকে আছে। সো সেইখানে গিয়ে ওই অ্যাসাইনমেন্ট চ্যালেঞ্জটা হবে আরও বড়। বাট স্টিল এখন আমাদের ফোকাসটা আসলে এখন সবটুকু সেকেন্ড টেস্টেই হওয়া উচিত, এবং এগেইন খুব বাড়তি বেশি কিছু করার দরকার নেই। আমরা ফার্স্ট টেস্টে যা করেছি সেটারই যদি রেপ্লিকেট করতে পারি, একটা সিরিজ জেতার জন্য এখন আর বাংলাদেশের সিরিজ হারবে না, আইদার ড্র হবে অথবা জিতবে। সো যদি আমরা এই শেষ ম্যাচ যদি ড্র হয়, বাংলাদেশ উইল বি দ্য উইনার অফ দ্য সিরিজ। আর টেস্ট জিতলে তো কথাই নাই, 2-0 অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করে, এটা তো একই সাথে ইংল্যান্ডের বিপক্ষেও কিন্তু একমাত্র টেস্ট রয়েছে, তাদের 2 পয়েন্ট কাটা হয়েছিল সেটা আগামী বছর। সো সেটা আগামী বছর, এবং ওইটা আরেকটা বড় ব্যাপার হবে, কারণ বাংলাদেশের হচ্ছে ইংল্যান্ডের মাটিতেও খুব বেশি আমাদের টেস্ট খেলা হয় না, সুযোগ হয় না। সো আস্তে আস্তে যদি আমরা যত এই সেনা কান্ট্রিগুলোর সঙ্গে বেশি টেস্ট খেলবো, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড, সেইটা আসলে আমাদের জন্য তখন ওই জায়গাটায় যখন আমরা পারফর্ম করবো, দ্যাট উইল বি আ স্টেটমেন্ট টু দ্য ক্রিকেট ওয়ার্ল্ড। ধরেন তানজিদ তামিম 100 যদি মিরপুরে করতো এগেন্স্ট জিম্বাবুয়ে, এটা নিয়ে এত কথা হতো না। তার ফার্স্ট 100 এগেন্স্ট অস্ট্রেলিয়া ইন অস্ট্রেলিয়া, যেটা ধরুন এশিয়ানদের মধ্যেই এই কৃতিত্ব আছে একমাত্র হানিফ মোহাম্মদের, সেটা 1964 সালে। সো দিস ইজ ভেরি ভেরি আ বিগ অ্যাচিভমেন্ট। সো এই অ্যাচিভমেন্ট ছোটো ছোটো, সো খেলার ভেতরে যে খেলা, এই ছোটো ছোটো ইন্ডিভিজুয়াল রেকর্ড, এগুলোতেও কিন্তু বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে, ভালো করছে, যেটা আসলে আমার মনে হয় যে বাকি ক্রিকেট বিশ্ব এখন টেস্টে বাংলাদেশকে আসলে অনেক বেশি সিরিয়াসলি নেবে, যে শুধুমাত্র মিরপুরে বা হোমে না, অ্যাওতেও এখন বাংলাদেশ, বিকজ ওই যে আপনার এখন পেস বোলিং স্ট্রেংথ আছে, যেটা আগে আমাদের ছিল না। আচ্ছা, তুষার ইমরান, আপনি বলছিলাম আপনি আমাদের বয়সভিত্তিক ক্রিকেটের সিস্টেমের সাথে জড়িত, বয়সভিত্তিক দলগুলো দেখছেন। এখানে একটা ব্যাপার যে আমাদের যারা নতুনরা আছে তাদেরকে এই জিনিসটা কতটুকু উজ্জীবিত করবে, এবং তাদেরকে আমরা যদি লঙ্গার ভার্সনের সাথে আরও অ্যাটাচ করতে চাই, সেক্ষেত্রে মানে আপনারা কি ভূমিকা রাখছেন, মানে যারা স্থানীয় কোচ কিংবা যারা কোচের দায়িত্বে আছেন, আসলে কতটুকু ভূমিকা রাখতে পারবেন এই পুরো ম্যাচের রেজাল্টটাকে কেন্দ্র করে? না, ডেফিনেটলি অলরেডি এই ক্রিকেট বোর্ড তামিম ইকবালের নেতৃত্ব কিন্তু 2 ধরনের ক্রিকেট ফরম্যাটকে আমরা মানে আলাদা করেছি, 4 ডে এবং 3 ডে। মাইনর ক্রিকেট হবে এবং এনসিএল এর যে আমরা 8টা ডিভিশন খেলা হয় সেখানেও ক্রিকেট, মানে সেই ক্রিকেটটা হবে। তার আগে তামিম ইকবাল এসেই কিন্তু ম্যাচ ফি বাড়িয়েছে, বেতন বাড়িয়েছে ক্রিকেটারদেরকে। সো ধন্যবাদ দিতেই হয় তামিমকে। এবং এই এনসিএল আমার কাছে যেটা মনে হয় যে আপনি যতই ভালো খেলেন না কেন অ্যাজ এ ক্রিকেটার হিসাবে, বাইরে গিয়ে কিংবা হোমে আপনি অ্যাজ এ ন্যাশনাল কালার হতে পারেন, বাট যখন এনসিএলটা শুরু হবে আমাদের এই 2 মাস পরে যখন এনসিএল, তখন সব ক্রিকেটারকে খেলতে হবে, আদারওয়াইজ কাউকে। কিন্তু অভিযোগ তো থাকে যে আসলে যারা ন্যাশনাল টিমের প্লেয়ার তারা অনেকে আগ্রহটা পান না, তাদেরকে কিভাবে নিয়ে আসবেন, ইনভলভ করানো যায় আর কি টিমের ভিতরে। দেখুন, এটা যার যার মানে দায়িত্ব নিয়ে, এই আমাদের ক্রিকেটকে যদি উন্নতি করতে চায় তাহলে যার যার দায়িত্ব, যেমন মুশফিক, তারপরে মমিনুল তো ক্রিকেট খেলে, 4 ডে ক্রিকেট, সো ওয়াই নট আদার প্লেয়ার কেন খেলবে না? হ্যাঁ, হয়তোবা এখানে হয়তোবা বলারদের একটা হচ্ছে আপনার ইসের ব্যাপার থাকে, ওয়ার্কলোডের একটা ব্যাপার, ম্যানেজমেন্টের ব্যাপার থাকে, তাদেরকে হয়তোবা ব্রেক দিতে পারে, বাট সবাইকেও এখানে খেলতে হবে। তবে আসল কথা যেটা তুষার ভাই, যেটা আমার জানার বিষয়, আপনারা পিচ নিয়ে কি করছেন বাংলাদেশ দলের, উইকেট নিয়ে কি চিন্তা হচ্ছে, ঘরোয়া ক্রিকেটের আমাদের উইকেটের ডেভেলপমেন্ট কিভাবে আরো করা যায়? এখানে ধরেন এটা তো কিউরেটর আছে, কিউরেটর অলরেডি ধরেন মিরপুরের উইকেটটা একরকম হয়, ডেফিনেটলি একটু স্পিন সহায়ক উইকেট হয়, স্পোর্টিং উইকেট খুব কমই হয় মিরপুরে, বাট
বগুড়াতে যদি 4 ডে খেলা দেখেন, তারপর রাজশাহীতে, ইভেন সিলেটে যদি 4 ডে খেলা দেখেন, তাহলে কিন্তু ট্রু উইকেট হয়, বাউন্স উইকেট হয়। হ্যাঁ, সেক্ষেত্রে সো এই উইকেটগুলোতে আসলে আমাদের বেশি বেশি খেলা দরকার না, আমাদের অবভিয়াসলি bowler-দের এই মানে confidence-এর জন্য। ওই মাথায় এটা রেখেই কি যে যে ধরনের উইকেটে আসলে আমরা কোথায় টেস্ট খেলতে যাব, সেই সিনারিওটা মাথায় রেখেই কিন্তু আমাদের প্রায় মানে হচ্ছে এনসিএল এর ম্যাচগুলো সেখানে দেওয়ার চেষ্টা করে ক্রিকেট। তা আপনারা যারা মানে কোচরা আছেন তাদের পক্ষ থেকে মানে স্ট্র্যাটেজিক কোনো নির্দেশনা থাকে কিনা উইকেট নিয়ে, কিংবা কোন কোন মাঠে এখন আমাদের জন্য খেলাটা বেটার হবে এনসিএল এর ম্যাচগুলো, এরকম কোনো আপনাদের কোনো স্ট্র্যাটেজিক কোনো ডিসিশন থাকে কিনা? এটা ক্রিকেট বোর্ড থেকে করে দেয় আর কি। এটা আমি আপনি বলেও হয়তো বা চেঞ্জ করাতে পারবো না। তারপরেও যখন আমরা হোমে খেলি তখন স্পিন সহায়ক উইকেটে আমরা একটু ট্রাই করি এনসিএল, এবং যখন অ্যাওয়েতে যাই খেলবো তখন কিন্তু একটু মানে ট্রু বাউন্স উইকেট থাকা লাগে। সেই ক্ষেত্রে হয়তো বা বিবেচনা করে ক্রিকেট বোর্ড যে না, আমরা তখন ন্যাশনাল টিমের মোস্ট অফ দ্য প্লেয়ার যাতে ইনভলভ থাকে এবং সেই খেলাগুলো যাতে বগুড়ায় কিংবা রাজশাহী কিংবা সিলেট হয়, সেদিকেও কিন্তু মাথায় রাখে আর কি ক্রিকেট বোর্ড। আমাদের সেক্ষেত্রে আমাদের লঙ্গার ভার্সনের যে মানে পাইপলাইনটা আসলে কতটুকু সমৃদ্ধ হচ্ছে? ন্যাশনাল টিমের প্লেয়াররা যদি খেলে, কারেন্ট যে 20 জন প্লেয়ার এখন ট্যুরে আছে, তারা যদি খেলে তাহলে ডেফিনেটলি সিনারিও চেঞ্জ হয়ে যাবে। এবং সেই সাথে মাইনর ক্রিকেট চলে আসছে এখন 3 ডে ম্যাচ, সেখানে যারা ভালো করবে আর কি মাইনর ক্রিকেটে, তারা কিন্তু উপরে খেলার একটা সুযোগ থাকবে। আর যারা উপরে লেভেলে খারাপ খেলবে তারা নিচে খেলবে আবার। মানে প্লেয়াররা অ্যাজ এ ইন্ডিভিজুয়াল প্লেয়ার যদি আমি মাইনর ক্রিকেটে ভালো খেলি, তাহলে আমার একটা চান্স থাকবে, কম্পিটিটিভ ক্রিকেট হবে এবং কম্পিটিশনের জায়গাটা কিন্তু আরও বাড়বে। এবং যেটা বললেন যে না, একটা ফার্স্ট ডিভিশন কিংবা প্রিমিয়ার ডিভিশন খুব কম ম্যাচ খেলে, ফার্স্ট ক্লাস ক্রিকেট তার সুযোগ হয় না। মাইনর ক্রিকেটে কিন্তু তার সুযোগটা আসছে। সে যদি প্রুভ করতে পারে না সে লঙ্গার ভার্সন ক্রিকেটের জন্য খুব ভালো প্লেয়ার, তাহলে ডেফিনেটলি সে এনসিএল খেলবে। এনসিএলে যদি প্রুভ করতে পারে, তারপর এ টিম আছে। সো এই ক্ষেত্রে কিন্তু ক্রিকেট বোর্ড দারুণ একটা উদ্যোগ নিয়েছে এই বছর, আমার কাছে যেটা মনে হয়, এবং এটা কন্টিনিউয়াসলি চলবে। অবশ্যই ফয়সাল তিতুমির, মানে এখানে কিন্তু আপনার ম্যাচ ফি অনেক বড় একটা ব্যাপার। এই ম্যাচ ফি নিয়ে কিন্তু কথা ছিল, প্লেয়ারদেরকে ইনভলভ করতে গেলে বোর্ডের যে এখন যে ব্লুপ্রিন্ট, এটা কতটুকু আপনার কাছে মনে হচ্ছে? মানে তামিম ইকবাল অনেক কিছু চেঞ্জ করছেন, বেশিরভাগ ক্ষেত্রে ক্রিকেটারদের দিকটা দেখছেন, ম্যাচ ফি বাড়ছে এবং লঙ্গার ভার্সন ক্রিকেটে তিনি ইনভলভেন্স বাড়াতে চাচ্ছেন, এবং উইকেটে গামিনী ডিসিলভাকে বিদায় করে টনি হ্যামিংকে অ্যাড করা এবং কিছু উইকেটে যে কিছু পরিবর্তন আসছে, এই পরিবর্তনগুলোকে আপনি কিভাবে দেখছেন? মানে আমি যদি ইতিবাচক এবং নেতিবাচক পরিবর্তন আলাদা করতে বলি। প্রথমত হচ্ছে যে অফকোর্স দেয়ার আর লট অফ থিংস যেটা আসলে পজিটিভ আমাদের নেওয়ার মতো, বাট আমরা যদি ম্যাচ ফির কথা বলি, অবশ্যই ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোটার সঙ্গে সঙ্গে আমি এক্সপেক্ট করবো যে ক্রিকেটের বাকি যারা স্টেক হোল্ডার, আম্পায়ার, স্কোরার, প্রত্যেকেরই আসলে ওই স্কেলিংটা হবে, যেটা নিয়ে আক্ষেপ আছে কিন্তু অনেকেরই। সো সেদিকটা তো নিশ্চয়ই নজর দেওয়া হবে। এবং আম্পায়ারিং মান নিয়ে মানে আমার আসলে দুইটা মানে বেসিক জায়গা আমাদের ঘরোয়া ক্রিকেটার। অফকোর্স একটা তো হচ্ছে পেমেন্ট ইস্যু গেল, বেতন সুযোগ সুবিধা বাড়ানো। এর পাশাপাশি যদি আপনি আম্পায়ারিংয়ের মানটা ওই কোয়ালিটিটা করেন, এটা যদি নিশ্চিত করা যায় যে আম্পায়াররা নিরপেক্ষভাবে, যেটা নিয়ে কোনো প্রশ্ন উঠবে না, সেইটা যদি আমরা দেখতে পারি ঘরোয়া ক্রিকেটে যদি আমরা ব্রডকাস্টিং অপরচুনিটি, আমার মনে হয় বিসিবির এই দিকটা নজর দেওয়া উচিত হতে পারে, তাদের নিজেদের চ্যানেল থেকেই ঘরোয়া ক্রিকেটগুলো দেখানো। সো আপনি অন ক্যামেরা রেকর্ড থাকলে আসলে এটা বুঝতে সুবিধা মানুষের কাছে বেশি যাবে, কারণ মাঠে গিয়ে হয়তো আমরা ওইভাবে দর্শক দেখি না যেটা আগে হতো। অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আমাদের হচ্ছে মেইন জিনিস যেটা আমি বলবো যে পিচ, আমাদের উইকেট, আমাদের সেইটাতে আসলে আমার মনে হয় যে আরেকটু চেঞ্জের মধ্য দিয়ে যাওয়া উচিত। যেটা তুষার ভাই বললেন যে টোটালি আসলে আমাদের এখন ইন্টারন্যাশনাল ক্রিকেট যেভাবে আমাদের যে ভিন্ন ভিন্ন কন্ডিশনে খেলতে হয়, এরকম যদি আমরা দেশে ভিন্ন ভিন্ন কন্ডিশনের উইকেট তৈরি করতে পারি, সেইটা আসলে ক্রিকেটারদের অনেক বেশি হেল্পফুল হবে। এই ভেন্যুগুলোতে খেলা হওয়া খুব দরকার, কারণ বগুড়ায় বহু বছর খেলা হয়নি, এখন সেখানে খেলা হলে ওই সুবিধাটা আমরা পাবো। কারণ বগুড়ার উইকেট অ্যাকচুয়ালি মানে ন্যাচারালি সেখানকার উইকেট খুব স্পোর্টি, বোলারদের জন্য অনেক কিছু থাকে। সো এই কয়েকটা জিনিসই আসলে আমার মনে হয় বেশি ফোকাস দেওয়া দরকার, যে শুধু বেতন ভাতা শুধু ক্রিকেটারদের না, বাকিদেরও আম্পায়ারিংয়ের মান এবং উইকেটে তিনটা জিনিস ঠিকঠাক হয় এবং নিয়মিত। অবশ্যই ধরুন ফার্স্ট ক্লাস এখন আমরা যেরকম জানি যে বিসিএলটা খুবই নামমাত্র হলো, এটাকে আসলে আরেকটু বেশি প্রপার ওয়েতে করা। সো এনসিএল এবং বিসিএল দুইটা যখন আমাদের ফার্স্ট ক্লাস থাকবে, অ্যাট দ্য সেম টাইম বহু বছর ধরে আমরা বলছি আঞ্চলিক ক্রিকেট, সেইটাও আসলে ওইটাও বারবার আটকে হওয়া দরকার। মানে অ্যাটলিস্ট শুরু না হোক, লিমিটেড ওভার দিয়ে শুরু হোক বা টি-20 দিয়ে শুরু হোক, যে প্রত্যেক জেলায় একটা করে তাদের নিজেদের বিসিবির অর্থায়নেই হোক, বিসিবির সহযোগিতায় একটা করে টুর্নামেন্ট হোক, তাহলে দেখবেন লোকাল ক্রিকেটাররা অনেক বেশি আগ্রহী হবে খেলতে। আর এই যে মানে একটা পরিবর্তন আসার চেষ্টা হচ্ছে যে এনসিএল এ জাতীয় দলের ক্রিকেটারদেরকে ইনভলভ করা, তাদেরকে নিয়ে আসা, এটা কতটুকু সফল হবে? কারণ প্রতি সিজনেই আমরা দেখি যে আমরা বারবার বলি যে ন্যাশনাল টিমের প্লেয়াররা কেউ ছুটি নিচ্ছেন,
হ্যাঁ, কেউ মানে খেলছেন না, তারা কেউ ঘুরে সাধারণত বেড়াচ্ছেন, খেলতেন না। বাকিরা খেলছেন। ইনফ্যাক্ট আমাদের যারা বিগ সুপারস্টার, আমি নাম ধরেও বলতে পারি, তারা আসলে এটাকে খুব অ্যাভয়েডই করেছেন, বিকজ অফ প্রবাবলি মনে হয় যে তারা এটাকে, ওই যে একটা তো হচ্ছে যে খেলা নিয়ে অনেক প্রশ্ন থাকতো, খেলার মান নিয়ে, আর হচ্ছে বেতন ভাতার ইস্যু তো ছিল, সুযোগ সুবিধা, সো সেইটার কারণে হয়তো অনেকে অ্যাভয়েড করতেন। কিন্তু এইটা আসলে অবশ্যই তো খেলা উচিত সবারই। এবং অ্যাট দ্য সেম টাইম আসলে ক্রিকেটাররা যেরকম এটাতে খেললে তাদের সঙ্গে যখন একজন ধরুন একেবারে নবীন কেউ ড্রেসিং রুম শেয়ার করছে, সেটা কিন্তু তার জন্য একটা বিরাট বড় এক্সপিরিয়েন্স হয়ে যায়। সো এই কারণে এটা তো এনশিওর করার তো আসলে কিছু নাই। এটা ধরেন এখন যদি কেউ পার্সোনালি নিজের ডেভেলপমেন্টের জন্য আসলে খেলা উচিত, কিন্তু এটা যখন ওই রকম কম্পিটিটিভ লেভেলে যাবে, এই খেলাটা ঘিরে যখন মনে হবে যে এটাতে আপনার ওইরকম একটা প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট, ধরেন আপনি তো ইন্ডিয়ায় গিয়েছেন, ইন্ডিয়ার ধরেন একটা লোকাল ক্রিকেটার হয়তো সে ন্যাশনাল টিমে বা আইপিএলও খেলে না, কিন্তু সে সেখানে অনেক বড় সেলিব্রিটি, বিকজ সে ঘরোয়া ক্রিকেটে সে রেগুলার খেলে এবং ওটাকে তারা এতটা সিরিয়াসলি নেয়। সো আমাদের দেশে এই কারণে আমি বলছি যে শুধুমাত্র সবকিছু ঢাকা কেন্দ্রিক না হলে, ঢাকার বাইরে যখন আমরা একটু এটা আস্তে আস্তে আরেকটু বেশি ছড়াতে পারবো, তখন প্রবাবলি আমাদের এই খেলোয়াড়ের সংখ্যাটাও, পাইপলাইনও, সব দিক দিয়ে আমরা আসলে রিচ হবো আরেকটু। অবশ্যই। আর তুষার ভাই, মানে আমরা তো ডারউইনে ওদেরকে দেখছি খেলাতে, ম্যাকে অনেক কথা হচ্ছে যে আরে বাংলাদেশকে কেন ওইখানে পাঠানো হচ্ছে, ধানক্ষেত কিংবা একটা নতুন একটা ভেন্যু উদ্বোধন করতে হচ্ছে, তার জন্য বাংলাদেশকে কেন খেলা, তবে এই যে এই কথাগুলো উঠছে, কিন্তু এটা কি ঠিক যে আমাদেরও এরকম কিছু নতুন নতুন ভেন্যু আমাদের, মানে আপনি যেটা বললেন যে ট্রু উইকেটে খেলানো, আমাদের আরো নতুন কিছু ভেন্যু আমাদেরও কিছু বের করা উচিত এবং মানে সামনে নিয়ে আসা উচিত? ভেন্যুগুলো কিন্তু ছিল, আস্তে আস্তে নষ্ট হয়ে যায় আসলে। দেখেন, আজ থেকে 15 বছর আগে যে ভেন্যুগুলো ছিল আর কি, লাইক বগুড়ায় এত সুন্দর একটা এনভায়রনমেন্ট ছিল আর কি, উইকেট বলেন, বাইরের হোটেল বলেন, তারপরে খুলনাতে যেটা ছিল, বাট এই 15 বছর কিন্তু এই দুইটা ভেন্যু খুব নষ্ট হয়ে গেছে আমার কাছে যেটা মনে হয়েছে। তৈরি হয়েছে নতুন ভেন্যু বলতে সিলেট, চিটাং তো আগে থেকেই ছিল। হ্যাঁ, ডেফিনেটলি এখন ক্রিকেট বোর্ড আরো বড় পরিসরে চিন্তা ভাবনা করছে যে না, আমরা হয়তো বা নতুন ভেন্যুর দিকে এগোবো। বরিশালে সুন্দর একটা মাঠ তৈরি হচ্ছে, ওইখানেও কিন্তু ভালো একটা ক্রিকেট মাঠ হচ্ছে আমার কাছে যেটা মনে হয়। এবং ওখানে টেস্ট ক্রিকেট বলেন, টি20 ক্রিকেট বলেন, ওয়ানডে ক্রিকেট, নতুন একটা জায়গা যদি দেন তাহলে দর্শকরা কিন্তু অনেক হবে ওখানে দর্শক। আর যেটা বললেন যে আমরা ডারউইনে খেলছি, আমার কাছে একটা মানে মজার একটা লাগছে যে হয়তো আমরা যখন নেক্সট টাইমে অস্ট্রেলিয়ায় ভিজিট করব, খেলতে যাব, তখন এই ডারউইনে দেবে না, পার্থে দেবে খেলাটা। ঠিক আছে, আমার কাছে কেন জানি মনে হচ্ছে না আমরা বাংলাদেশের সাথে এই রিস্কটা নেবো না, আমরা পার্থে খেলবো, অ্যাডিলেডে খেলবো, যেখানকার উইকেটে সবচেয়ে বেশি টাফ থাকে, বেশি বাউন্স থাকে। দেখবেন যে নেক্সট টাইম আমরা ওইখানে গিয়ে হয়তো বা তাদেরকে হ্যান্ডেল করা লাগছে আর কি। মানে আমার কাছে কেন জানি মনে হচ্ছে না এখন থেকে তারা একটু সিরিয়াসলি নিবে আর কি। ডেফিনেটলি 23 বছর পরে আমাদেরকে ইনভাইট করলো, এবং ইনভাইট করলো কোথায়? ডারউইনে। 23 বছর আগে আমরা এখানে খেলতে গিয়েছিলাম। সো নেক্সট টাইমে যখন ইনভাইট করবে, পার্থে দেবে, অ্যাডিলেডে দেবে, তখন টেস্টটা দেখে আরো মজা পাবো আমার কাছে যেটা মনে হয়। একদমই তাই। অবশ্যই। তাহলে আমরা এই যে অস্ট্রেলিয়ায় আমরা যেটা বলছি, তাহলে সামনে সাউথ আফ্রিকা আছে, সামনে ইংল্যান্ড ট্যুর আছে, মানে সেখানে এখন কি সাউথ আফ্রিকার ইংল্যান্ডের একটু টেনশন করা উচিত কিনা এখন বাংলাদেশ সিরিজটা নিয়ে? মানে তারা যদিও এখন পর্যন্ত আমার কাছে যেটা মনে হয়, তারা বাংলাদেশকে নিয়ে বেশি টেনশন করাচ্ছে, ইংল্যান্ড খুব বেশি এক্সাইটেড হয়েছে, আচ্ছা অস্ট্রেলিয়াকে তাহলে তো হারানো পসিবল, শুধু একটু ডিসিপ্লিন ক্রিকেট খেললেই। অস্ট্রেলিয়ার সঙ্গে তারা এখন অ্যাশেজ, ধরুন অস্ট্রেলিয়ার মাটিতে এসে অ্যাশেজ জেতা কিন্তু ইংল্যান্ডের জন্য খুবই রেয়ার ঘটনা। 2010 সালে মনে হয় তারা একবার জিতেছিল। সো ওরা এখন এটা চিন্তা করছে, অস্ট্রেলিয়ার উইকনেস গুলো খুব ওপেন হয়ে গেছে, সবাই এখন দেখতে পাচ্ছে আরে এই অস্ট্রেলিয়া তো ভালনারেবল, এই অস্ট্রেলিয়া তো ফ্র্যাজাইল, এদেরকে চাইলে হারানো যায়, বেটার ক্রিকেট খেলে, এবং বাংলাদেশ সেটা করে দেখিয়েছে। সেটা হচ্ছে একটা দিক। আরেকটা হচ্ছে অফকোর্স বাংলাদেশ যখন ইংল্যান্ডে খেলতে যাবে এরপরে, বা সাউথ আফ্রিকায় খেলতে যাবে, আমি প্রিটি শিওর যে এই ভুলটা অস্ট্রেলিয়া করেছে, তারা হয়তো বা ঠিকঠাক মতো বুঝে উঠতে পারেনি, ঠিকঠাক মতো প্রিপারেশনটা নেওয়া হয়নি, কিন্তু এই ভুল আর অন্য কোনো দল করবে না। অবভিয়াসলি সাউথ আফ্রিকা দেখবেন ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা বোলারকে নিয়ে, ব্যাটসম্যানকে নিয়ে আলাদা করে স্টাডি করবে, প্ল্যান সেট করবে, এবং সেটা তারা এক্সিকিউট করার চেষ্টা করবে। এবং অবশ্যই তখন তারা আরও বেশি ওইটাই চিন্তা করবে যে তাদের স্ট্রেংথটা কোথায়, সেরকম করে কন্ডিশন তৈরি করা, বাংলাদেশকে আরেকটু বেশি ব্যাকফুটে রাখা নানানভাবে মাঠ এবং মাঠের বাইরের ঘটনাগুলো দিয়ে। ধরুন আমি যেটা বললাম যে অস্ট্রেলিয়ায় নেক্সট ম্যাচে আমরা দেখবো বডি ল্যাঙ্গুয়েজ অনেক চেঞ্জ হয়ে যাবে, এবং তারা আসলে তখন মরিয়া ভাবটা চলে আসবে, যেটা হয়তো আমরা দেখি নাই। এই অস্ট্রেলিয়ান, মানে অস্ট্রেলিয়ার তো মানসিকতা নিয়ে অনেক কথা, অজি মানসিকতা, সেই মানসিকতা আসলে আমরা খুঁজে পাইনি। প্রবাবলি ইন নেক্সট স্টেজ দ্যাট আওয়ার্স। সো বাকি দেশগুলোর জন্য একই কথা, তারা বাংলাদেশকে আর কেউই ওই হালকাভাবে তো আসলে এখন কেউ নেয় না, তার উপর টেস্ট চ্যাম্পিয়নশিপ, কিন্তু আরেকটু বেশি তারা তখন একটু তোর দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে এই জয়টা। অবশ্যই অবশ্যই। ফয়সাল তুমিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। একই সাথে তুষার ইমরান, আপনাকেও ধন্যবাদ। এবং আজকের দিনে দর্শকে দুইজন যে কথাগুলি বললেন, আমাদের এইটা খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ যে এই সেকেন্ড টেস্টের রেজাল্ট যাই হোক না কেন, বাংলাদেশ ইতিমধ্যে যে স্টেটমেন্টটা দেওয়ার সেটা তারা দিয়ে রেখেছে, এবং এই স্টেটমেন্টটা বেশ
ভয়ের একটা কারণ হতে পারে সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ডের জন্য, কারণ তাদের মাঠেও আমাদেরকে খেলতে হবে। এটা কিন্তু অনেক বড় একটা টেনশন এই দুই দেশের জন্য। যাই হোক, আমরা চাই যে বাংলাদেশ সেকেন্ড টেস্টটাও জিতুক এবং হোয়াইট ওয়াশ করুক অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে, এই রেকর্ডটা আরও বড় হোক, এই প্রত্যাশায় শেষ করছে আজকের দেশ সন্ধ্যা। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।